আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে অনেকেই যুক্ত আছেন, তো স্পেশালি গেস্ট হিসেবে যুক্ত আছেন এমডি আরিফুজ্জামান ভাই। উনি যুক্ত আছেন ঝিনাইদহ থেকে। তো ওনার মার্কেট প্লেসে সফলতা একদমই নেই, কিন্তু ওনার আউটার মার্কেট প্লেসে উনি $6,000+ আর্নিং করছেন। মার্কেট প্লেসে কাজ করতে ওনার স্বাচ্ছন্দ্য বোধ উনি করেন না, মার্কেট প্লেসে প্রাইস কম। যার কারণে উনি আউটার মার্কেট প্লেসে প্রাইস ভালো পান, যার প্রেক্ষিতে আউটার মার্কেট প্লেসটাকে উনি বেটার অপশন হিসেবে নিয়েছেন। তো এই যে $6,000+ আর্নিং করা আউটার মার্কেট প্লেসে অনেক বড় একটা বিষয়, যে এটা কিভাবে ঘটলো এবং উনি কি কি মানে কিভাবে ক্লায়েন্ট গুলো পান এবং ক্লায়েন্ট কিভাবে বিলিভ করেন। কারণ আমরা জানি যে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট গুলোকে বিলিভ করাটা একটু কঠিন হয়ে যায়। তো এই বিষয়টা উনি কিভাবে ম্যানেজ করেন এবং সেই সাথে কাজগুলো কি করেন এবং কতদিন ধরে ক্লায়েন্ট হান্টিং করতেছেন এবং কি কি কাজের পেমেন্ট, সবকিছু আমরা জানার চেষ্টা করব। এজ এ যারা আপনারা জুমে যুক্ত আছেন, আপনারা একটা বেটার আইডিয়া পাবেন ওনার কাছ থেকে। কারণ আমি আমি আপনাদের মানে সবাই আপনারা ওনার সাথে কথা বলার সুযোগ পাবেন, আমি সেটাও আমি করে দেবো। তো সেই সাথে যারা ভিডিওটা দেখবেন আপনারাও এই এই ভিডিও থেকে অনেক উপকার পাবেন, এটা আমি বিশ্বাস রাখি। তো আরিফুজ্জামান ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এই যে আপনার আপনি যদি একটু আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, ফ্রিল্যান্সিং এ কতদিন হলো আসলেন, কিভাবে ফ্রিল্যান্সিং এ শুরু হলো, এই যে $6,000+ আর্নিং করার অভিজ্ঞতাটা কিভাবে আপনার ঘটতেছে, এবং কিভাবে আপনার এক্সপিরিয়েন্স গুলো আপনি কিভাবে কি কি আপনার এক্সপিরিয়েন্স হলো এই পর্যন্ত, এবং কি কি প্রতিকূল পরিবেশ দিয়ে আপনাকে যেতে হয়েছে, এই সকল বিষয়বস্তুগুলো যদি একটু জানান আমাদের। আচ্ছা ভাই, প্রথমে তো বলি, আমি প্রথম কোর্সে ভর্তি হই আপনার 28শে ফেব্রুয়ারি, তেইশে তেইশ তেইশ সালের 28শে ফেব্রুয়ারি। আর আমি প্রথম একটা অর্ডার পাই, এটা হচ্ছে আপনার 14ই রমজান, 23 সালের 14ই রমজান। ওটা বাংলাদেশে একটা ক্লায়েন্ট ছিল, অ্যাড ক্যাম্পেইনের, ওটা বাংলাদেশি ক্লায়েন্ট, প্রথম আমার অর্ডার। তারপরে অনেকদিন যাবত, প্রায় 2 মাস যাবত কোনো অর্ডার ছিল না। আপনার মে মাসে একটা প্রথম ইউএস এর একটা ক্লায়েন্টের ইউটিউব প্রমোশনের একটা কাজ পাই, ওখান থেকেই। ওইটা মার্কেট প্লেসে ছিল, আমার প্রথম কাজ মার্কেট প্লেসে, মানে বিদেশি ক্লায়েন্টের প্রথম কাজ মার্কেট প্লেসে। প্রথম ক্লায়েন্টটা মার্কেট প্লেসে ছিল, তারপর থেকে মার্কেট প্লেস থেকে কেন আপনি বের হয়ে আপনি আউটার মার্কেট প্লেসে গেলেন? মার্কেট প্লেস থেকে বের হওয়ার কারণ হচ্ছে যে আমি যে কাজটা মার্কেট প্লেসে আপনার $50 করবো, কিন্তু এটা আউট অফ মার্কেট প্লেসে আমি $70-80 চলে যাই। সেম কাজটা, সেম কাজ করব, সেম এফোর্ট দিব, এটা আউট অফ মার্কেট প্লেসে গেলে আপনার $70-80 হয়ে যাবে, কিন্তু মার্কেট প্লেসে আসলে এটা $50 হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে একটা বাজারে যখন একটা প্রোডাক্টের সাপ্লাই অনেক বেশি হয়ে যাবে, তখন সেটা প্রোডাক্টের প্রাইস এমনি কিন্তু কমে যায়। এই সেজন্য আমি মানে খুব বেশি মার্কেট প্লেসে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি ম্যাক্সিমাম কাজ সব আউট অফ মার্কেট প্লেস করি। হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করি না এমন না, মার্কেট প্লেসে টোটাল $200-300 প্লাস ইনকাম করছি। আর আমি কাজ করছি টোটাল মে মাস থেকে। প্রথম যে অর্ডারটা পাই বিদেশি ক্লায়েন্টের, ওটা মে মাসে। মে মাস থেকে এই যে আচ্ছা, এদিকে আপনি আসছে মে মাসের লাস্ট। আপনি কি কি সার্ভিস দেন? আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সবকিছুই করি। শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং না, এখানে আদার্স আরো কিছু আছে, ইউটিউব? আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই যে আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট গুলো আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে? মার্কেটিং প্লাস ব্যাকলিংস এর কাজটা করি, মানে বাইরে ব্যাকলিংস। আচ্ছা আচ্ছা, আপনি আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পান এবং কোন কোন টেকনিক গুলো অবলম্বন আপনি করেন এবং এই ক্লায়েন্ট হান্টিং কিভাবে আপনি জানলেন? বা এটা আমি ক্লায়েন্ট হান্টিং করি হচ্ছে মার্কেট প্লেসের, আউট অফ মার্কেট প্লেস থেকে ফেসবুক আর ইনস্টাগ্রাম, এই দুইটা বেশি ফোকাস দিই। আর লিঙ্কডইন খুব বেশি দিই না, কিন্তু লিঙ্কডইন অল্প কিছু রাখি। সব থেকে বেশি ফোকাস থাকে আপনার হচ্ছে যে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, আর ইউটিউব থেকে কিছু চেষ্টা করি। আচ্ছা, ফেসবুক আর ইনস্টাগ্রাম যে আপনি থেকে যে ক্লায়েন্ট হান্টিং করেন, সেগুলো কি আপনার পার্সোনাল প্রোফাইল না আপনার আদার্স আরো কোনো প্রোফাইল আছে? আমার পার্সোনাল প্রোফাইল থেকে আমি সবকিছু করি, মানে এটা আমার যেটা আমি ইউজ করি ব্যক্তিগতভাবে এটা না, কিন্তু এমনি ফ্রিল্যান্সিং এর জন্য আমার একটা যে প্রোফাইলটা আছে ওটা থেকে সবকিছু করি। তার মানে আপনার দুটো প্রোফাইল আছে, একটা হলো নিজের পার্সোনালের জন্য, ফ্রেন্ড সার্কেলদের জন্য, এবং আরেকটা আছে জি আপনার জি, আর একটা এই আছে কাজগুলোর জন্য। কাজের জন্য, আহ, প্রফেশনাল যেটা। খুবই ভালো, সেটা প্রফেশনালি সেট আপ করা আছে, তাই তো? জি জি, সবকিছু প্রফেশনাল করা ওটাই, আর আচ্ছা, এটা জাস্ট আমার নিজের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল মেনটেনের জন্য। রাইট। এখন যদি আমি আপনাকে একটু কোশ্চেন করি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে ক্লায়েন্টকে খুঁজে পান এবং আউটরিচটা কিভাবে করেন, তার ধরনটা কেমন? তাই আমি ক্লায়েন্টের পেজ বা যাবতীয় যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো প্রথমত খুঁজে বের করার ট্রাই করি। তারপর সেখান থেকে তাদেরকে নক দিই।
তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি। কনভিন্স হয়ে তারপর আপনি ওই যে প্রাইজের বিষয়ে বা কি কি সার্ভিস গুলো দিব, সে কি কি উপকার পাবে আমার দ্বারা, আমার যে কাজটা করলে সে কি 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 বেনিফিটটা পাবে, এগুলো বোঝানোর পরে ক্লায়েন্টের কাছ থেকে প্রাইস নিয়ে আলোচনা করি। আচ্ছা, আপনি কিভাবে বুঝেন সে আপনার ক্লায়েন্ট হতে পারে বা সে তাকে আপনার মেসেজ দেওয়া আমি উচিত তো বা? প্রথমে প্রথমে দেখি যে তার কি সার্ভিস, তার সে কি কাজটা করে, সে কি জিনিসটা দেয়। সে যে কোনো একটা বিজনেস করে বা যে কোনো কিছু একটা ইনভলভ আছে, আমি প্রথমে তার সেগুলোকে আমি তার বোঝাই যে এই আমার দ্বারা সে কি কি উপকার হবে। প্রাইজের বিষয় অনেক পরে আছে, আগে তারা আমার কি, আমার দ্বারা কি আউটপুটটা সে পাবে, আমি সেটা তারা বোঝানোর চেষ্টা করি। তারপরে সে প্রাইজের বিষয়গুলো ডিসকাস হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ক্লায়েন্টকে যখন আপনি ক্লায়েন্টকে পেয়ে যান, দেন তারপর হচ্ছে তাকে তার সম্পর্কে রিসার্চ করে তার কি কি সার্ভিস প্রয়োজন হতে পারে, সে কি করে, তার তার এগেইনস্টে আপনি কি তার কিভাবে তাকে হেল্প করেন, মানে হেল্প প্রথম করতে টার্গেট পারবেন থাকে যে সেগুলো আমার দ্বারা ফাইন্ড সে আউট। কি কি বেনিফিটটা পাবে ভাই, আমার প্রথম টার্গেট থাকে আমার দ্বারা আমার তাকে বোঝাতে হবে যে আমার দ্বারা সে কি বেনিফিটটা পাবে। আমি যদি তাকে বোঝাতে পারি যে আমার দ্বারা সে কি বেনিফিট পাবে, তখন সে এমনি আপনার সার্ভিসটা নেওয়ার জন্য ইয়ে হয়ে যাবে। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া সার্ভিসের মধ্যে আপনি স্পেশালি কি কি সার্ভিস দেন, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি করেন আপনি মানে ক্লায়েন্টের জন্য? ফেসবুকের জন্য আপনার ফেসবুক প্রমোশন, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম প্রমোশন, টিকটক প্রমোশন, লিঙ্কডইন প্রমোশন, ইউটিউব প্রমোশন, ইউটিউব এসইও, ব্যাক ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস, এগুলোই। আচ্ছা, প্রমোশন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো প্রমোশন বলতে আপনি অ্যাডস ক্যাম্পেইন করেন না আদার্স আর কোনো কোনো কিছু? অ্যাড ক্যাম্পেইন প্লাস যে এমনি যে সব ইয়ে যে প্রমোশন, অর্গানিক যে প্রমোশন গুলো আছে, দুইটাই করি। একটা ক্লায়েন্টের জন্য আমি দুইটাই করি, দুইটাই ক্লায়েন্টের অফার দিই। এখন ক্লায়েন্ট যেটাই রাজি হয়, প্রাইজের বিষয় তো আছে, ক্লায়েন্ট যেটাতে রাজি হবে সেটা। আচ্ছা 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 আচ্ছা, তাতে একটা ক্লায়েন্টের যদি ফেসবুক প্রমোশন করতে বলে এবং টিকটক বলে, ইনস্টাগ্রাম বলে, তারপর টুইটার বলে, তাহলে বাজেটটা কিরকম হতে পারে? এটা কি টোটাল মিলায় না শুধু একটা একটা? আহ, আচ্ছা, এক একটাই করে বলেন যে কিরকম হয়। আপনার যদি ফেসবুক প্রমোশন করে, আমি 5 দিনের জন্য $50 নেই, এটা ক্লায়েন্ট বুঝে। আমি প্রথমে দেখি ক্লায়েন্টের কি মানে আর্থিক অবস্থা কেমন, ক্লায়েন্টের সবকিছু ঘাটাঘাটি করি যে ক্লায়েন্ট কি ইউজ করে, কেমন টাইপের গাড়ি ইউজ করে, তার কেমন টাইপের বাড়ি আছে, বা সে কোনো গোল্ডের কিছু ইউজ করে কিনা। আমি প্রথমে ক্লায়েন্টকে সবকিছু A to Z খুঁটিনাটি বিষয় যা আছে সবকিছু বোঝার চেষ্টা করি, তারপরে প্রাইস ডিসকাস করি। আমি একটা সেম কাজ, মানে সেম প্রাইস দুইটা একই ব্যয় তো দিলে হবে না। যে আছে যে ক্লায়েন্টের আপনার টাকা অল্প, তাকে তো আমি যে হাই কোনো ইয়ে সার্ভিসের তাকে দিতে অফার দিতে পারবো না, সে তো সেটা এফোর্ড করতে পারবে না। তখন সেক্ষেত্রে তার জন্য হচ্ছে আপনার তখন এই প্রাইসটা কম হয়ে যাবে। আচ্ছা, তো আপনি ক্লায়েন্ট আউট মানে কাজের পাশাপাশি ক্লায়েন্ট আউটরিচের যে বিষয়টা আছে, সেটার জন্য কি আগে কি ক্লায়েন্টদের লিড গুলো কালেক্ট করে রাখেন তারপর আউটরিচ করেন নাকি? জি জি, আগে প্রথমে ক্লায়েন্ট গুলো লিস্ট গুলো কালেক্ট করে কিছুদিন যাবত রিসার্চ করি, তারপর ক্লায়েন্ট এসএমএস দিই। কিছুদিন যাবত 4-5 দিন সবকিছু বোঝার চেষ্টা করি যে ক্লায়েন্ট কি করে, কখন অ্যাক্টিভ থাকে, কখন কি সে কি করে। কারণ একটা মানুষ যখন কাজে, আপনি যখন একটা কাজে থাকবেন, তখন যদি আমি আপনাকে এসএমএস দিই, আপনি কিন্তু বিরক্ত হবেন। আমি তখন খুঁজে বের করার চেষ্টা করি যে সে কখন ফ্রি থাকে, কোন সময় ফ্রিতে কি একটু ইয়ে করছে, বা ফ্রি টাইমটা কখন সে পোস্ট আপলোড করছে, কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, সেগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে 4-5 দিন একটু রিসার্চ করার পরে তাকে এসএমএস দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মোটামুটি অনেক রিসার্চ করতে হয়। আচ্ছা, তো আপনি যদি একটু আমাদের এটাও যদি জানান যে আপনি যে ক্লায়েন্টকে যে মেসেজটা করেন সেটা কোথায় করেন, মেইলে করেন, হোয়াটসঅ্যাপে করেন না আদার্স কোনো প্ল্যাটফর্মে করেন? মেইল করি না আমি, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ অথবা যারা যে সোশ্যাল মিডিয়া গুলো থেকে পাই সেই সোশ্যাল মিডিয়া গুলোতে। ক্লায়েন্ট যেটাতে বেশি অ্যাক্টিভ থাকে, আগে দেখি যে ক্লায়েন্ট ওটাতে কোন সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ, সেটাতে এসএমএস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো একই মেসেজ মানে আউটরিচের একই মেসেজটা কি তাকে ফেসবুকেও সেন্ড করেন, হোয়াটসঅ্যাপেও সেন্ড করেন? না ভাই, আমি একই মেসেজ 2-3টা সোশ্যাল মিডিয়াতে দিই না, আমি যে কোনো একটাতে দিই। দেখি প্রথমে দেখি যে ক্লায়েন্ট কোনটাতে অ্যাক্টিভ, তারপরে সেটাতে দিই। কারণ যখন আমি একই এসএমএস 2-3টা সোশ্যাল মিডিয়াতে দিব, তখন সে বিরক্ত হইতে পারে। আচ্ছা, একটা ফেসবুক আইডি থেকে কয়টা মেসেজ সেন্ড করেন আপনি প্রতিদিন, বা এটা এভারেজ? প্রতিদিন 4টা-5টা। একটা পাঁচটা? আচ্ছা, কারণ আপনি কি আপনার ফেসবুক বেশি দিলে তো ফেসবুক এমনি রেস্ট্রিক্ট করে দেয়, আপনার তো 10টার বেশি মনে হয় এসএমএস দেওয়া যায় না ফেসবুকে, নতুন যে পেজ গুলো আছে। আচ্ছা, কোন ক্লায়েন্ট 10-12টা যদি স্ক্রিন। আপনাকে, আপনার সাথে কি এরকম কখনো হয়েছে যে ক্লায়েন্ট আপনাকে বিলিভ করতেছে না যে আপনি মানে আপনি হ্যাঁ ভাই, এটা অনেক হয়েছে।
তো যখন ক্লায়েন্ট যখন বিলিভ করে না, তখন জুমে আসতে বলি, জুমে এসে সবকিছু দেখাই, বোঝাই যে আমাদের স্ক্রিনশট, পেমেন্ট প্রুফ বা পোর্টফোলিও যেগুলো আছে, প্রিভিয়াস কাজের পোর্টফোলিও আছে, প্রিভিয়াস বায়ারের রিভিউ যেগুলো আছে, সেগুলো দেখাই। আচ্ছা, তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে আপনি ক্লায়েন্টকে জুমে নিয়ে আসেন। তো জুমে নিয়ে আসতে গেলে একটা ক্লায়েন্টকে জুমে নিয়ে এসে ম্যানেজ করতে কতটুকু ইংলিশ, তার স্পোকেন ইংলিশটা কতটুকু স্ট্রংলি ভাই থাকতে হয়? স্পোকেন ইংলিশ মানে মোটামুটি চলার মতো হইলে হয়ে যায়, কারণ ক্লায়েন্টরা আমরা যেটা বলি সেটা বুঝে নাই। আমি যেটা বুঝতে চাচ্ছি, বলতে চাচ্ছি, সেটা তারা বুঝে নাই। আমার প্রথম একটা অভিজ্ঞতা বলি, আমি প্রথমে যখন প্রথম যে ক্লায়েন্টটা মিটিং এ ডাকে, আমি তখন প্রচন্ড নার্ভাস হয়ে গেছি। আমি খুব বেশি কথা বলতে পারি না বাংলাতে, মানে কোনো কিছু ইয়েতে গেলে কথা বলতে পারি না। যখন প্রথম যে মিটিংটা ডাকি ক্লায়েন্টের সাথে, প্রথম যে মিটিংটা করি, কি বলবো আমি, ইজি যে একদম জানা ইংলিশ গুলো ভুলে গেছিলাম, কথাই বলতে পারি না। তখন বায়ার সেটা জুম অফ করে চলে গেছিল, জুম কেটে দিয়ে। তারপরে পরের দিন সাহস করে কথা বলছি, সেটা $50 একটা call পাইছিলাম। তারপর থেকে এখন থেকে সমস্যা হয় না, আল্লাহ রহমতে সবকিছুই নিজে নিজে করতে পারি। তার মানে আপনি যেটা বলতেছেন যে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে আপনি যে জিনিসটা মানে ক্লায়েন্টকে, আমরা যেটা বলি যে আহ, মানে আপনি প্রপার ইংরেজি যদি নাও জানেন বা নাও বলতে পারেন, জাস্ট আপনার মানে একটা মানুষ এই আছে না, দ্যাটস ইশারায় ভাই, ইশারায় অনেক কিছু এই বোঝানো যায়। ইশারা বলতে ভাই, আমাদের তো খুব বেশি সেক্টর, যে এই সেক্টরের জন্য যতটুকু ইংলিশ জানার দরকার সেইটুকু জানলেই হয়ে যায়। খুব বেশি ইংলিশ ফ্রিল্যান্সিং এর জন্য লাগে না, কারণ আমরা তো সেখানে গল্প বা আড্ডা বা অনেক অন্য বিষয়গুলো নিয়ে তার কথা বলতে যাই না, আমরা জাস্ট কাজের বিষয়ে কথা বলতে যাই। তো ফ্রিল্যান্সিং এর বিষয়ে যে কিছু খুব বেশি কমন সেন্টেন্স আছে, সেইগুলো জানলেই মোটামুটি হয়ে যায়। তার মানে তার মানে বিষয়টা হচ্ছে, আমরা যদি বলি যে আপনি 100%-এর মধ্যে আপনি যদি 33 পেয়ে, মানে মানুষ বলে, কিছু কিছু মানুষ না 33 পেয়ে পাশ করে, তো 33 পেয়ে পাশ করে সেই মানুষটা ইংলিশ কতটুকু জানে? মানে একটা আমি আমার সাথে একটু ইয়া করি যে একটা মানুষ হচ্ছে 33 পেয়ে ইংলিশে পাশ করলো, আবার কেউ 80, 70, 75 পেয়ে ইংলিশে পাশ করে। তো তার থেকে যে ব্যক্তি 33 পেয়ে পাশ করে তার মধ্যে কতটুকু ইংলিশ জ্ঞান থাকে, তো সেটা আমরা আসলে আন্দাজে আমরা আমরা করতে পারি আর কি। আপনার যারা ভিডিওটা দেখতেছেন তারা আসলে নিজেকে সেভাবে তৈরি করেন যে 33 পেয়ে না, আপনার জন্য অ্যাটলিস্ট 40, 45, 50 পেয়ে পাশ করার মতো ক্ষমতা থাকে। আর সেই সাথে এই যে আরিফুজ্জামান ভাই, আপনার এই $6,000+ আর্নিং করার দিকে আপনার কতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা হলো? এভাবে কখন আপনি খেয়াল করছিলেন বা? আমার ম্যাক্সিমাম বায়ার রিপিটেড বায়ার, মানে আমরা যা কাজ করি ম্যাক্সিমাম বায়ার রিপিটেড বায়ার। আমার কিছু কিছু বায়ার আছে যাদের কাছ থেকে আপনার $700-800 অলরেডি নেওয়া হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এগুলো পেমেন্ট গুলো কিভাবে নিয়ে আসেন? পেমেন্ট আমার কাছে পেমেন্ট হচ্ছে বায়ার প্রায়োরিটি, সর্বপ্রথম যে আমি বায়ার প্রায়োরিটি, বায়ার যেগুলো পেমেন্ট মেথড গুলো বলে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি। যদি না পারি সেক্ষেত্রে আমি বলি যে এটা আমার জন্য ভালো হয়, তুমি কি এটা চেষ্টা করতে পারো। প্রথম টার্গেট থাকে যে বায়ার যেটা চাই সেটা দিতে দেওয়া। আচ্ছা, আপনার কি মানে আপনার কি পার্সোনাল কোনো ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট আছে? ওয়েবসাইট আপনার এমনি গিয়ে যে ওয়ার্ডপ্রেস এর ইয়ে করা আছে, কিন্তু এখনো ডোমেইন হোস্টিং সেট করা নাই। ও মানে আপনি ক্লায়েন্টকে আপনার ওয়েবসাইট দিয়ে আপনি মানে আহ, তোমার হচ্ছে আপনার এমনি গুগল সাইট শেয়ার করা করেন আছে না? আমার, গুগল সাইট করা আছে, এখনো ডোমেইন কিন্তু হোস্টিং। কিন্তু সেই সাইটটা কি আপনি কাজ পাওয়ার ক্ষেত্রে কি ইউজ করেন কিনা? জি জি, এটা যখন বায়ার পোর্টফোলিও চাই, পোর্টফোলিও দেওয়ার জন্য তো ওইটা লাগে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর আমরা যদি একটু কোশ্চেন করি যে আপনি এই ফ্রিল্যান্সিং থেকে, ফ্রিল্যান্সিং কাজগুলো শেখার পর থেকে ক্লায়েন্ট পাওয়ার এই ডিস্টেন্সটা কতটুকু হলো, মানে কতদিনের? আমি ভাই প্রথম ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়েছিলাম যখন ফ্রিল্যান্সিং একটা কোর্সে ফেব্রুয়ারির 28 তারিখে। আর আমি প্রথম বাংলাদেশে একটা ক্লায়েন্ট পাই রমজান মাসে, 14ই রমজান। আর তারপরে একটা আমি মানে অর্ডার পাই 15ই জুন বিদেশি ক্লায়েন্টের। তারপর থেকে যে আলহামদুলিল্লাহ চলতেছে। আচ্ছা, তো অনেকগুলো তথ্য আমি আপনার কাছ থেকে শোনার চেষ্টা করলাম। তো আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আমাদের যারা জুমে এখানে আছে তারা যদি একটু কোনো কোশ্চেন করতে চায় বা যদি কোনো কোশ্চেন করে, সেটা একটু যদি আপনি কষ্ট করে হলেও একটু যদি অ্যান্সার করেন। আচ্ছা ভাই, সমস্যা আচ্ছা, নেই। তো আমি সবাইকে আনমিউট করে দিলাম। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে মানে ভাইয়ের কাছ থেকে কোনো কিছু শোনার, কোনো কিছু জানার বা খুবই মানে সেটা আপনি ভাইয়ের কাছ থেকে আপনারা আপনারা বলতে পারেন আর কি। একজন একজনকে বলেন, বেশি বলেন না, তাহলে আবার কারো প্রশ্নের অ্যান্সার হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই, ভাই আপনার মনে হয় কথা ইকো হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আপনারা যেটা করেন আপনাদের এভাবে আপনারা আপনাদের তো মাইক্রোফোনের সমস্যা, পাশে অনেক কথা বলে তার কারণে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনারা একটু কষ্ট করে জুমের চাট বক্সে লিখে দেন, ভাই পড়ে পড়ে ভাই ভাই অ্যান্সার দেখ, তাহলে এটা সব থেকে বেটার হবে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, ভাই আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে এক এবং আমি ভাই চাট একজন বক্স একটু কোশ্চেন করছে যে ভাই কতদিনে $6,000 ইনকাম করছে। ভাই এটা আমি প্রথম ইনকাম আপনাদেরকে বললাম যে জুন থেকে, যে জুন থেকে আজকে সেই মে, 1 বছর প্রায়, 1 বছরে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জুমের চ্যাট বক্সে লিখেন, আপনারা আনমিউট করেন না, জুমের চ্যাট বক্সে লিখেন। না, আমার মনে হয় কারো কোশ্চেন নেই জানার মতো। তাহলে আখতারুজ্জামান ভাই, সরি, আশিকুজ্জামান ভাই, ও সরি, আরিকুজ্জামান ভাই, আপনার জমি যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আপনার মূল্যবান সময় দিয়ে আপনি উপকৃত করলেন। আর সেই সাথে আপনার জন্য আমরা যারা ভিডিও দেখলাম এবং যারা যারা এখানে আমরা যুক্ত আছি সকলেই আমরা ওনার জন্য দোয়া করি, এবং উনি যে ওনার যে ভাই প্রচেষ্টা। শোনা যায়? আমি হয়তো কোনোভাবে পার হয়ে গেছিলাম। হ্যালো? হ্যাঁ ভাই, ভাই শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ভাই আমি অনেকে হয়তো লিখতেছে। কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আচ্ছা, অনেকে লিখতেছে জুমে চ্যাট বক্সে লিখতেছে। আচ্ছা ভাই, আমার কাছে হয়তো এই যে ডিসকানেক্ট হওয়ার পরে কোনো কোশ্চেন আসে নাই, লাস্টে একটা ইনশাল্লাহ একটা আসছে। কোন সাইটে বেশি কাজ পাওয়া যায়? ভাই ফেসবুকে কাজ বেশি পাওয়া যায়। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি ম্যাক্সিমাম কাজ ফেসবুক থেকে করি। ভাই আমি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টিকটক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, আর ওয়েবসাইটের ব্যাকলিংক, এই যে 7টা সার্ভিসের কাজ করি। লিডস বলতে আমি প্রথমত বায়ারকে রিসার্চ করি, আগে বায়ারের পেজ গুলো খুঁজি। খোঁজার পরে বায়ার দেখি যে বায়ার কি কাজ করে, তার কি কোনো বিজনেস আছে না, পার্সোনাল পেজ না ব্লগিং পেজ, যাবতীয় আগে প্রথমে বোঝার চেষ্টা করি। তারপরে ওইটা কালেক্ট করে রাখি একটা গুগল শিট নিয়ে, সবকিছু পেজ, বায়ারের ফেসবুক ফেসবুক পেজ অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকলে সেইগুলা, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা গুগল শিটে প্রথমে কালেক্ট করে রেখে কিছুদিন ওগুলা রিসার্চ করি, বায়ার কখন কি করে কি না করে সবকিছু রিসার্চ করার পরে তারপরে বায়ারকে এসএমএস দেই। আউট অফ মার্কেটে কিভাবে বায়ার সার্চিং করে, এই যে ভাই বললাম তো, যে আগে চেষ্টা করি যে ফেসবুকে সবকিছু খুঁজে বের করার। ভাই আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, ওখান থেকে সবগুলা করছিলাম। ভাই ম্যাক্সিমাম অর্ডার এসএমএস থেকেই দেয় বায়ার, আপনি যদি বুঝাইতে পারেন, বায়ারে কনভিন্স করতে পারলে আপনার সমস্ত মানে বায়ার এমনি অর্ডার দিবে, তখন আর জুমের জন্য লাগে না, কিছু কিছু ক্ষেত্রে লাগে। আপনি যদি বায়ারকে প্রপার ভাবে আপনি যে কি সার্ভিস দেন, আপনার থেকে বায়ার কি বেনিফিটটা পাবে, এটা যদি আপনি বায়ারকে বুঝাইতে পারেন, তাহলে ম্যাক্সিমাম মানে 90% কাজ হয়ে যায়। না ভাই, আপনি সব ক্লায়েন্টের ভরসা নেওয়া এই যায় না। ক্লায়েন্টটা হচ্ছে কিন্তু এজেন্সি টাইপের একটা, হ্যাঁ। সে আপনাকে হায়ার করবে কিন্তু সেই ক্লায়েন্টের কাছ থেকে, এবং আপনার দ্বারা ক্লায়েন্টের কোন কাজ করাই দেশের? হবে।
ভাই বায়ার তো সবাই বায়ার ভাই। আপনার যে কোন দেশ এটা মেজর না, আপনি একটু চেষ্টা করবেন যে রিস্ক কান্ট্রি গুলো এইগুলো একটু টার্গেট নেওয়ার। তো যে আছে সবাই বায়ার, আপনি বাংলাদেশি বায়ারও পাইতে পারেন। ঠিক, বায়ারের তো পোর্টফোলিও দেওয়া লাগবে, আপনার পোর্টফোলিও না দিলে তো বায়ার ভাবে ট্রাস্ট করবে না। আপনারা যে কাজগুলো করেন সেই প্রথমে যে কাজগুলো করেন, দুই একটা যে কাজগুলো থাকে ওইগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার জীবনের কাজের আগে যেটা, কাজের পরে কি যেটা, রেজাল্টের পরে, এই দুটো একটা স্ক্রিনশট নিয়ে একটা পোর্টফোলিও বানাবেন। তাহলে ওইটা আপনার বাইরের বিশ্বাস অর্জন করার জন্য ভালো হবে। ভাই বায়ার কি লিখে সার্চ করেন, আপনি ফেসবুক পেজে যে কোনো একটা বিদেশি নাম লিখে সার্চ করেন, দেখেন যে পেজটা একটু ফিল্টার করে নেন, দেখেন পেজ পেয়ে যাবেন। ওখান থেকে আপনি এটা খুঁজে বের করবেন যে কোনটা কিসে, তারপরে আপনি দেখবেন যে বায়ার কি সার্ভিস দেয়, বায়ারের কোনো বিজনেস আছে কিনা, কি বায়ার কোনো ব্লগের জন্য পেজ ডাকে না, সবকিছু তখন ওখান থেকে বুঝতে পারবেন। পোর্টফোলিওর জন্য কোনো ওয়েবসাইট রেডি করি নাই, আমি জাস্ট একটা গুগল সাইট মেক করে রেখে দিচ্ছি। এখনো ডোমেন হোস্টিং ওইভাবে কেনা হয় নাই, আর পোর্টফোলিও গুলো আমি স্ক্রিনশট হিসেবে দিই। লাইভ শট দিয়ে স্ক্রিনশট নিয়ে ওইটা লিঙ্ক আকারে ব্যাককে দিয়ে দিই। জি ভাই, বায়ার তো আপনাকে বুঝতে চাবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। প্রথম প্রথম আপনাকে খুব বড় অর্ডার দিবে না, খুব বড় একটা ডলারের অর্ডার আপনি প্রথমে পাইবেন না একটা বায়ারের কাছ থেকে। প্রথমে সে অল্প কিছু ছোট দুই একদিনের অর্ডার দিয়ে, অল্প কিছু ডলারের অর্ডার দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করবে যে আপনি কাজটা কেমন পারেন বা আপনার কাজটা অ্যাকুরেট আছে কিনা। আপনি যদি প্রথম অর্ডারটা ভালোভাবে, সার্ভিসটা ভালোভাবে দিতে পারেন, তারপর থেকে ওই বায়ারের কাছ থেকে আপনি বড় অর্ডার পাবেন। পোর্টফোলিও কোথায় সংগ্রহ করেন? বা আমি পোর্টফোলিও যেটা হচ্ছে যে প্রথমে যে কাজগুলো করছিলাম, এখন তো আমার আর ওই পোর্টফোলিও নতুন করে তৈরি করা লাগে না। সবগুলো আগের আগের কাজগুলো করায় পোর্টফোলিও করা রেডি করা আছে, ওগুলো আছে আপনার জাস্ট ছবি আকারে ডাউনলোড করে রেখে দেওয়া, স্ক্রিনশট নিয়ে সবকিছু ইয়ে করে রেখে দেওয়া। তাই টিকটক সার্ভিস তো সবকিছু, সোশ্যাল মিডিয়া বলতে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলাই দেই। ফরাদ ভাই আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। ভাই প্রথমে তো স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যে কাজটা নিবেন, একটা জিনিস শিখবেন, একটা জিনিসই শিখেন, আপনি সেটা মূল একটা জিনিসের উপরে ফোকাস দেন, কিন্তু যেটা শিখবেন সেটাতে যেন একদম পুরো ফোকাস থাকে, সেটা দিয়ে একদম পুরো 100% যেন বায়ার কোনো খুঁত না বের করতে পারে যে আপনি এই কাজটা ভুল করছেন বা কিছু করছেন। একটা জিনিস শিখবেন, একটা সার্ভিস দিবেন, সেটা একদম 100-এ 100 করবেন। আপনি যখন একটা বায়ারকে প্রথমত ভালোভাবে রাজি করতে পারবেন, ওখান থেকে সেই বায়ারের রেফার পাবেন আপনি। সেই বাইরের ফ্রেন্ড সার্কেল, আনুষঙ্গিক যারা আছে, তার আদার ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের আপনি তাদের রেফার পাবেন। সেজন্য যেটা শিখবেন, বাইরকে যে সার্ভিসটা দিবেন, সেটা একদম 100-এ 100 দিবেন, সেটা মানে 80-90 যেন না হয়। একটা সার্ভিস দিবেন, অল্প একটা কাজ করবেন, অল্প কিছু মানে খুব বেশি বায়ার নিবেন না, দরকার হয় খুব যখন প্রেসার পড়ে যাবে তখন সব কাজ অর্ডার নিবেন না। যেটা করবেন, যে অর্ডারটা নিবেন সেটা একদম জি, আরিকুজ্জামান ভাই, আপনি কি আপনার ক্লায়েন্টের কাজের কোনো পেমেন্টের তোমার ডকুমেন্ট আমাদের সাথে শেয়ার করতে পারেন?
জি, আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি। ভাই আমি তো পিসিতে নাই, আমি ফোনে আছি, যার কারণে একটু ফোনে দেওয়া সেভাবে পসিবল হচ্ছে না। ওকে, তাহলে ঠিক আছে, আমরা শেষ করি। কথা হবে আগামী ক্লাসে। আর অবশেষে অবশ্যই ভালো থাকবেন ভাই, আরিফুজ্জামান ভাই, দোয়া রইল। ইয়ামুনিল্লাহ ভাই, দোয়া রাখেন। অবশ্যই। ঠিক আছে। সুপ্রভাত দাস, আপনি কিছু বলবেন?